আরে বাহ, এত বড় পুকুরটা কার রে রামু? আমি তো আগে কখনো খেয়ালই করিনি। বাবু, এটা হলো আমাদের ওই যে নকুলের ছেলে বিনোদ আছে না, বিনোদের পুকুর এটা। কি, এত বড় পুকুর দিয়ে ও কি করে শুনি? এলাকায় এত বড় পুকুর থাকতে আমি মাছ চাষ করবার জন্য পুকুর খুঁজে পাই না। আগে কি কথা, আপনি বললেই তো আমি বিনোদের সঙ্গে কথা বলি। বেশ তো, বলবি কি রে, বলে ফেল। আমার যে করেই হোক এই পুকুরটা লাগবেই। আমি এখানে ওই বড় বড় মাছের চাষ করব। কর্তা, যদি দিতে না চায় তাহলে কি করব? যদি না দেয় সেটা তখনকার ব্যবস্থা তখন করা যাবে। এখন চল আগে এখানকার কাজটা করে আসি। কি গো, এই সকাল করে কোথায় চললে আবার? দেখি একটু পুকুর থেকে ঘুরে আসি, দেখি পানির কি খবর। মাছের পোনাগুলো তো ছাড়তে হবে। দুটো দানা পানি কিছু মুখে দিয়ে যেতে পারতে তো। না, আমি এই যাব আর এই আসব। বলছিলাম যে আসার সময় একটু কানাইদার বাড়ি থেকে ঘুরে আসবে। কেন? ও বাড়িতে আবার কেন? বৌদির কাছে কচুর লতির কথা বলেছিলাম, তাই যদি এনে দাও তাহলে চিংড়ি দিয়ে ঘন্ট করে দিব। বাহ 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 বাহ, তাহলে তো ভালোই হয় গিন্নি। এখনই তো জিভে জল চলে আসলো আমার। বেশ, তাহলে আসার সময় একটু মনে করে ঘুরে আসো। তুমি আসলে কিন্তু আমি রান্না করতে যাব। ঠিক আছে, মনে থাকবে। তুমি তোমার কাজ করো এখন। কই গো, ওঠো, কত বেলা হলো সে খেয়াল কি আছে? ওহ, এই তোমার জন্য একটু শান্তিতেও বোধহয় ঘুমাতে পারবো না। দত্তরি। হ্যাঁ তাই তো, এখন পড়ে পড়ে ঘুমাবা, তারপরে গিয়ে আমাকে উল্টাপাল্টা কথা শোনাবা। আর একটু ঘুমাতে পারলে বোধহয় ঘুমটা সম্পূর্ণ হতো। একটা দিনও তো ভালো মতো ঘুমাতে পারি না। উঠে যখন পড়েছো আর শোয়ার দরকার নেই, চোখে মুখে জল দিয়ে একটু মাঠের ভেতর থেকে ঘুরে আসো। আমার জন্য কি পান্তা আছে, নাকি তা করতে ভুলে গেছো? আমি তো জানি রোজ তুমি পান্তা খেয়ে মাঠে যাও, এ কথা আবার আমাকে শেখাতে হবে নাকি? বেশ, যাও, গিয়ে তুমি খাবার বারো। আমি চোখে মুখে জল নিয়েই চলে আসছি। এই নে নে, খা খা খা। দেখ রামু, দেখ আমার পক্ষীরাজ কত তাড়াতাড়ি কত বড় হয়ে গেছে। বাবু, আপনার মতো সবাই যদি পশু পাখির প্রেমে পড়তে পারতো। সবাই কি আর সবকিছু চাইলেই করতে পারে রে রামু? এইসব করবার জন্য তো কলিজা লাগে। এটাকে কত বড় করবেন বাবু, কিছু কি ভেবেছেন? আর যতক্ষণ না এটা অনেক বড় হয়, ওকে যে অনেক বড় হতে হবে। আমি ওকে অনেক বড় করব। বাবু, আপনার খাওয়ার সময় হয়ে গেছে, চলেন খাবেন গিয়ে, তা না হলে খাবার আবার ঠান্ডা হয়ে যাবে তো। আর তুই আগে আমার পক্ষীরাজকে ওর ঘরে রেখে আয়, তারপর গিয়ে খাবো। আর ঠিকঠাক ঘরের দরজাটা আটকিয়েছিস তো? হ্যাঁ কর্তা বাবু, একদম ঠিকঠাক করে আটকিয়েছি, কোনো চিন্তা করবেন না। চলুন এখন খাবেন, চলুন। এ কি গো, মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে বলো দেখিনি, শুনি একটু। তোমার শোনা লাগবে না, একটা মানুষকে আর কতভাবে বলা যায়? আহা, কিসের কথা বলছো, একটু বলবে তো? এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে দুদিন পর পর আমি নতুন কিছুর জন্য তোমার কাছে আবদার করি। তা তো করো না, কিন্তু একবার যদি কোনো কিছুর বায়না করো, তা না দেওয়া পর্যন্ত তো কোনো নিস্তার থাকে না। কত করে তোমাকে বললাম আমার একটা রাজহাঁসের খুব শখ, তুমি আমাকে একটা রাজহাঁস কিনে এনে দাও না। একটা রাজহাঁসের দাম কত জানো? আর তার চাইতে বড় কথা হলো, অত বড় হাঁস দিয়ে কি হবে? হ্যাঁ, তোমার এত কথার জবাব তো আমি দিতে পারবো না, তোমাকে যা বললাম তুমি তাই করো। আর যদি আমাকে একটা রাজহাঁস না এনে দাও তাহলে আমি কালই বাপের বাড়িতে চলে যাব।
বেশ বেশ, তোমার যা মন চায় তাই করো গিয়ে। এখন একটু আমাকে শান্তিতে ঘুমাতে দাও দেখিনি। হ্যাঁ, আমি থাকলে তো তোমার আরামের ঘুম হারাম হয়ে যাবে। আমি যখন থাকবো না তখন ভালো করে ঘুম পেরো। কি রে রামু, তোকে যে পুকুরের ব্যাপারে কথা বলতে বলেছিলাম, তার কি কোনো কিছু হলো? আগে বাবু, আপনি কোনো চিন্তা করবেন নিকো, বিনোদ নিজেই আপনার কাছে আসতে চেয়েছে। বাহ 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 বাহ, তাহলে তো বেশ ভালোই হবে। আর তা কখন আসবে বল শুনি? আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। বলেছে যখন তখন আসবে বাবু। আর তুই এখন আমার পক্ষীরাজকে একটু ভালো করে খাওয়া। ওকে যত খাওয়াবি ও তত তাড়াতাড়ি বড় হবে। এত বড় রাজহাঁস আর না কেউ আগে দেখেছে আর না দেখবে। আর সবাইকে দেখিয়ে দেখিয়ে যখন খাবো না ওর মাংস। আরে বিনোদ যে, এসো এসো। আর তা কি খবর তোমার বলো দেখি? এই তো বাবু, আপনি নাকি আমার সাথে কি সব কথা বলতে চেয়েছেন, তাই তো আসলাম। সে কি, রামু তোমাকে কিছু বলেনি? রানু কাকা তো আমাকে সব বলেছে, কিন্তু আমি তো আপনাকে আমার পুকুরটা দিতে পারবো না। দিতে পারবো না মানে? শোনো বিনোদ, আমি কি তোমার পুকুর এমনি এমনি দানে চাচ্ছি নাকি? তুমি আমাকে না বললে কোন সাহসে? বাবু, আপনি যাই বলুন না কেন, আমার পক্ষে এই পুকুরটা দেওয়া সম্ভব না। আমি আর আমার বন্ধু দুজনে মিলে এই পুকুরে মাছ চাষ করব, আর এই করেই আমাদের সংসার চলবে। আপনি মাফ করবেন আমাকে। এই তো সুযোগ, এবার হাঁসটাকে মুক্ত করা যাবে। যা যা, যেদিকে দু চোখ যায় চলে যা। আমি তোকে চোখের সামনে জবাই হতে দেখতে পারবো নিকো, আর তার থেকে ভালো তুই চলে যা। না, সেই মানুষটাকে আমার বলার কিছুই নেই। সেই কখন বের হয়েছে, এখনো বাড়িতে ফেরার কোনো নামে নেই। এই বৃষ্টি বাদলার মাঝে কোথায় যে কি করছে কে জানে। বাহ, কি সুন্দর হাঁস! আজ বোধহয় আমার মনের আশা পূরণ হলো গো। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? একবার এইদিকে এসো। আর তুমি এইদিকে, আর আমি ভাবছি তুমি কোথায় গেলে। একটু পুকুর পাড়ে গিয়েছিলাম, থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, আর ওকে কিছু খাবার খাওয়ালাম। বেশ বেশ, এবার আমার পাশে একটু বসো দেখি। আর তোমার সাথে দুটো কথা বলি। কি কথা বলবে গো, দেখি তো আগে শুনি। আমার অনেক কাজ আছে কিন্তু। বলি কি, এত বড় হাঁস দিয়ে তুমি কি করবে শুনি? আর তার চেয়ে বরং চলো এখন এটাকে বিক্রি করে দিই, বেশ ভালো দাম পাওয়া যাবে। এ কি কথা বললে তুমি? আমি ওকে সন্তানের মতো পালি, আমি ওকে বিক্রি করতে পারবো না। দেখো গিন্নি, এই অভাবের সংসারে ওকে রেখে খাওয়ানো অনেক কষ্টের, তাই বলছিলাম আর কি। এই তো আমার পক্ষীরাজ। দেখ রামু দেখ, এটাই তো আমার পক্ষীরাজ। বাবু, একটু ভালো করে দেখেন, আমার মনে হয় আপনার কোথায় ভুল হচ্ছে। কি যাতা বলিস? দেখতে পাচ্ছিস না তুই আমার পক্ষীরাজকে? কি আমি চিনব না? এই বেটা, এই বল বল, কেন আমার পক্ষীরাজকে তুই চুরি করেছিস? মনে করেছিস আমি কিছুই জানতে পারবো না, তাই না? কি বলছেন এসব আপনি বাবু? ও, কি বলছি তা বুঝতে তোর কষ্ট হচ্ছে না? বলি, আমার এই হাঁসটা চুরি করে এখন সাধু সাজা হচ্ছে? না বাবু, উনি চুরি করেননি, উনি চুরি করতে পারেন না। কেন? কেন চুরি করতে পারে না? তাহলে এখানে ও আসলোই বা কি করে? ঠিক আছে বাবু, আপনার রাজহাঁস আপনি নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, তা তো নিয়ে যাবই। বেশি কথা বললে জেলে পুরে দেব। আর তাছাড়া তোমরা তো জানোই বড়বাবুর সাথে আমার কেমন খাতির। হ্যাঁ।
থামুন বাবু, এটা যে আপনার হাঁস, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ দিয়ে কি হবে শুনি? আগে এটা যে আমাদের হাঁস, তার তো প্রমাণ আছে। এখন যদি জোর করে আপনি এটাকে জবাই করেন, তাহলে আমি আপনাকে খুনের মামলা করব। বেশ তো, বল দেখি, এটা যে তোদের হাঁস, তার প্রমাণ কি? দেখেন, ওর দুটো পাখনার মাথা কাটা আছে। আরে হ্যাঁ, তাই তো। এ আমার পক্ষীরাজ হতে পারে না। আমার পক্ষীরাজ তো এমন ছিল না। আরে কাকা, তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানানোর দরকার নেই রে মা। ওকে একটু যত্ন করে রাখিস, আর এই কথা যেন কোনোভাবেই বাবু জানতে না পারে। না কানাই কাকা, তুমি নিশ্চিন্তে থাকো, কেউ কিছুই জানতে পারবে না। এর মতো কষ্ট যে আর আর কিছুই নেই ভাই। হ্যাঁ ভাই, ঠিক কথাই বলেছো। আজকাল জিনিসপাতির যে এত দাম, চাকরিজীবীদের কিছুই করতে হয় না, যত সব কষ্ট পার করতে হয় যে আমাদেরই। ঠিকই বলেছো ভাই। জানি না এই গাজরগুলো কত দামে বাজারে বিক্রি করতে পারবো। ভাই, এই গাজরগুলো কোনো পুকুর থেকে পরিষ্কার করে তারপর বাজারে নিয়ে যাও, তাতে তোমার কষ্ট একটু কম হবে। কিন্তু ভাই, আশেপাশে তো কোনো পুকুর দেখছি না, তাহলে নিয়ে যাবো কোথায়? আর আমাদের বাড়ির চারপাশে তো কোনো পুকুর নেই। রমিজ ভাই, ওই যে জঙ্গল দেখছো, হ্যাঁ, ওই জঙ্গলের ভিতরে একটা পুকুর আছে। আমি একদিন দেখেছিলাম, কিন্তু আমি কোনোদিনও যাইনি ওই পুকুরে। আমাদের পুকুর আছে তো, তাই আর যাওয়া হয়নি। ভালো উপকার করলে ভাই, তাহলে আমি বরং গাজরগুলা ওই পুকুর থেকেই ধুয়ে আনি। আচ্ছা ভাই ভাই, তবে যাও যাও, তবে সাবধানে যেও কেমন, জঙ্গল তো। আমি শুনেছি জঙ্গলের ভিতরে অনেক জিন ভূত থাকে। আরে না না ভাই, আমার কিচ্ছুটি হবে না। আর তুমি তো দেখছি বেশ ভীতু। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, আমার একটু আবার ভূতের ভয় করে। তুমি তাহলে যাও ভাই, হ্যাঁ, আমি বাড়িতে গেলাম, আমার আবার অনেক কাজ আছে। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। আরে আরে, এই তো পুকুরটা পেয়ে গেছি, কিন্তু পুকুরের জল এমন নীল কেন? ধুর, নীলফিল সে যাই হোক, আমার গাজরগুলো ধোয়া হলেই তো হলো। আরে আরে আরে, আমার গাজরগুলো সব সোনা হয়ে গেল কি করে? এতগুলো সোনার গাজর দিয়ে এখন আমি কি করব? না না, যাই যাই, এগুলো নিয়ে আমি বাড়ি চলে যাই। বউকে গিয়ে বলি, দেখি সে কি বলে। বউ, ও বউ, কোথায় তুমি? এদিকে এসো, আর দেখো দেখো আমি কি নিয়ে এসেছি। ও মা, এত সোনা! এত সোনা তুমি কোথায় পেলে গো? ও গো, তুমি আবার চুরি টুরি করলে না তো? সি 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 বউ, তুমি আমায় এ কথা বলছো? আমায় দেখে কি তোমার এমন মনে হয়? আসলে আমি সেটা বলিনি। আমি তো এত সোনা আগে কখনো দেখিনি গো, তাই আর কি বললাম। আমার যে কি খুশি লাগছে, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না গো। বউ, সে যে অনেক কথা, শুনবে? শুনবে তুমি? তাহলে শোনো। ওমা তাই? তাহলে তুমি একটা কাজ করো, কালকে আবারও গাজর নিয়ে ওই পুকুরে যাও, আর তারপর দেখো কি হয়। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে, যদি আবার কিছু হয়। ভিতর ডিম, আগে গিয়ে তো দেখো। আর তাতেই তুমি ভয় পাচ্ছ? তুমি বুঝতে পারছো না, এই গাজর যদি সোনা নিলে কিছু হয় তখন কি করবে? আর সেজন্যই তো আমি আবারও তোমাকে যেতে বলছি। হ্যাঁ, ঠিক কথা বলেছো তো বউ। আচ্ছা, ঠিক আছে, কাল বরং আমি আবার গিয়ে দেখবো। আচ্ছা, এবার খেতে এসো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ গো, সত্যি যদি এই সোনা নিলে আমাদের কিছু না হয়, তাহলে তো আমরা অনেক বড়লোক হয়ে যাব গো। হ্যাঁ হ্যাঁ বউ, তুমি একদম ঠিক কথা বলেছো। আর তখন দেখবে আমরা কত গরিব দুঃখীদের সাহায্য করি। তুমি যাও, এখন ঘুমিয়ে পড়ো, আর আমি এগুলো গুছিয়ে যাচ্ছি। বউ, আমি আমি তাহলে গেলাম। আচ্ছা যাও, তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো কিন্তু। আজ তো আবারও যাচ্ছি সেই নীল পুকুরে। জানি না বাবা, আজ আবার কপালে কি আছে। আর না গেলে যে বউ আমায় আস্ত রাখবে না। ও মা,
আজ আবার সব সোনা হয়ে গেল। এ কি আজব পুকুর রে বাবা, আমার তো এসব বিশ্বাসই হচ্ছে না। যাই যাই, আজ বাড়ি গিয়ে দেখি আর বউকে সবটা বলি। দেখি বউ কি বলে। বউ, আরে ও বউ, কোথায় গেলে গো তুমি? আরে এই তো আমি, এভাবে ডাকছো কেন? চিৎকার কি আর সাধে করছি? এই দেখো, আজ আবার কি এনেছি। ও মা, কি গো? ওটা আবার কি পুকুর গো, যে কিছু ধুলেই সোনা হয়ে যাচ্ছে? জানি নে গো বউ, আমার যে আর কিছুই ভালো লাগছে নে। এবার তো আবার সত্যি সত্যি খুব ভয় করছে। আরে ভয়ের কিছু নেই, কালকে আমাকে ওই পুকুরের কাছে নিয়ে যেও তো। আমার যে পুকুরটা দেখতে খুবই ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, তোমাকে তাহলে আমি কালকেই নিয়ে যাব। ও মা, এটা তো দেখছি নীল জলের পুকুর। আমি তো এমন পুকুর আগে কখনো দেখিনি। এ আবার কেমন পুকুর গো? আরে আরে, তুমি আবার কি করে পড়লে? একটু দেখে চলবে তো নাকি? পড়েই যখন গিয়েছি, তবেই নীল জলে একটা ডুব দিয়ে যাই, কি বলো? আচ্ছা, ঠিক আছে, তোমার যখন এত ইচ্ছে করছে তখন একটা ডুব দাও না হয়। আরে, এ আবার কি হলো? আমার বউটা যে সোনা হয়ে গেল। এখন আমি কি করব? বউ, ও বউ, আমি তোমাকে এখন মানুষ করব কি করে? এভাবে একা একা বসে এখানে কাঁদছো কেন তুমি? কিসের এত কষ্ট তোমার? আমার বউটা এই নীল জলে পড়ে যে সোনার পুতুল হয়ে গেছে। আমি তাকে এখন কি করে আগের রূপে ফিরিয়ে আনবো? এটা মায়াবী পুকুর, সেটা কি তুমি জানো না? এই পুকুরে তুমি যে জিনিস ডোবাবে সেই জিনিসটাই সোনার হয়ে যাবে। আচ্ছা, তুমি কে? আর তুমিও তো দেখছি একটা সোনার হরিণ। তাহলে কি তুমিও এই পুকুরে পড়ে গিয়েছিলে? না, আমি এই মায়াবী পুকুর পাহারা দেই। মায়াবী রাজ্যেই আমার বসবাস। তুমি আবার তোমার বউকে আগের মতনই ফেরত পাবে। তুমি সত্যি বলছো মায়াবী হরিণ? তাহলে বলো না, আমি আমার বউকে কিভাবে আগের রূপে ফিরিয়ে পাবো? বনের ভিতরে বাকুল নামের একটা গাছ আছে। সেই বাকুল পাতার রস দিয়ে তুমি যদি তোমার বউকে গোসল করাতে পারো, তোমার বউ আবারও আগের রূপে ফিরতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ হরিণ। আমি আমি এক্ষুনি যাচ্ছি সেই গাছের রস আনতে। শোনো, আমিও চলে যাচ্ছি। তোমরা আর কখনো এই পুকুরের কাছে এসো না। তোমাদেরকে এই পুকুর যা সোনা দিয়েছে তা দিয়েই তোমরা সারা জীবন বসে বসে খেতে পারবে। তোমরা যদি আবার ওই পুকুরের কাছে আসো তাহলে কিন্তু তোমাদের বিপদ হতে পারে। না না মায়াবী হরিণ, আমরা আর কখনোই এখানে আসবো না। বউ, তুমি যে আবার আগের মতো হয়ে গেছো। চলো চলো, আমরা আর কখনোই এই নীল পুকুরের কাছে আসবো না। তুমি যদি আর কোনোদিনও আমার কাছে না ফিরতে, তাহলে কি হতো বলো তো? পাগল বর আমার, আমি তো সবকিছু দেখতে পাচ্ছিলাম, কিন্তু কিছু বলতেই পারছিলাম না। চলো, আমাদের কাছে যা সোনা আছে তা দিয়ে আমরা সারা জীবন বসে বসে খেতে পারবো। আমাদের আর কোনো কিছুরই দরকার নেই। ছেড়ে দে আমাকে, বলছি শয়তান। ছেড়ে দেবো বলে তোমায় ধরা হয়নি চাঁদপরি। ওস্তাদ ওস্তাদ, ওটাকে আমার হাতে দিন। কেন ওস্তাদ, ওটাকে আমার হাতে দিন। চুপ, হাদারামের দল। আমি জানি একে তোদের হাতে দিলেই তোরা টুপ করে খেয়ে ফেলবি একে, আর তাহলে তো আমার সাধনা পূর্ণ হবে না। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তাহলে শোন, আমি হলাম ফুলের ভেতরে থাকা দানব। আমাকে শক্তিমান হতে হলে আর আমার পূর্বপুরুষদের জাগিয়ে তুলতে হলে আমার দরকার চাঁদের শক্তি, আর তা কেবল একমাত্র তুই এনে দিতে পারবি। তাই তো তোকে ধরেছি। ঠিক তাই, তাই তো ওস্তাদ এমন সুন্দর মনোমুগ্ধকর ফুলের পরিবেশ করেছেন। ঠিক বলছি না ওস্তাদ? হিরে চাঁদপরি, এবার বুঝলি তো? এবার চল আমার আস্তানায়, সেখানে গিয়েই তোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তোকে আগে বলেছিলাম দলে মালবিন না, এখন দা বলতাও জঙ্গল থেকে নিয়ে আয়। আমি ব্যাটিং এ আছি, তোরা ফিল্ডিং এ আছিস, বল তোরাই নিয়ে আসবি। না, আমি যাব না, আমার ভয় করলে তুই ব্যাট দিয়ে মেলেতিস, তুই নিয়ে আয়। আরে, আবার তোদের ঝগড়া শুরু হয়ে গেল। চল আমরা তিনজনই গিয়ে বল খুঁজে নিয়ে আসি।
তাই বলে জঙ্গলে অত ভেতরলে যাবি তোলা? দেখলি তো কাকে সঙ্গে নিতে চাচ্ছিস? আরে হাদারাম, এটা কি আর সুন্দরবন যে এখানে তোর জন্য রয়্যাল বেঙ্গল টাইগার অপেক্ষা করে থাকবে? আহা, চুপ কর দেখি, আমিও যাবো তোদের সঙ্গে। ভালোই ভালোই শোন চাঁদপুরে, আজ পূর্ণিমা আর সেই মহেন্দ্রক্ষণ, যে রাতে পূর্ণ চাঁদ উঠবে আকাশে, আর তুই তোর জাদুর দণ্ড দিয়ে সেই চাঁদকে এনে দিবি আমার হাতে। এরপর আমি সেই চাঁদ ভক্ষণ করে আমি জাগ্রত করব আমার পূর্বপুরুষদের। তারপর থেকে আমাদের ওস্তাদ হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। এই ফুলের ভেতরে থাকা দানব শাসন করবে গোটা পৃথিবী। মূর্খ শয়তান, তোদের এই আশা কোনোদিনও পূর্ণ হবে না। তাই বলছি, এখনো সময় আছে, ছেড়ে দে আমায়। এত দিমাগ ভুলে যাস না, তুই আমার হাতে বন্দী। এখনো বলছি, সময় থাকতে জাদু শক্তি দিয়ে চারটা আমার হাতে এনে দে, নইলে তোর পরিণাম কিন্তু মোটেই ভালো হবে না। একদম ঠিক। শুনুন ওস্তাদ, একবার কাজ হয়ে গেলে আপনি বরং ওটাকে আমার হাতে তুলে দেবেন। ওটাকে আমি তেলে ভেজে মাছ মাছ করে খাবো। হ্যাঁ, খাবারের কথা বলে দিলি তো খিদেটাকে চাঙ্গা করে। ওস্তাদ, এবার কিন্তু পেটটাকে আর সামাল দিতে পারছি না, এবার তো কিছু খেতেই হবে। হ্যাঁ, সত্যি ওদেরকে নিয়ে আর পারা গেল না। তবে বেশ, চল দেখি কোনো শিকার পাওয়া যায় কিনা। আর ততক্ষণ এই পরীটা এখানেই বন্দি থাকো। আমি পারছি না, কেউ আমাকে বাঁচাও। পৃথিবীতে কি এমন কেউ নেই যে আমাকে বাঁচাতে পারে? কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। কে আছো? আমাকে বাঁচাও। এই দাঁড়া, তোরা কি শুনতে পাচ্ছিস? কেউ মনে হয় একজন সাহায্য চাইছে। ওই, আমি তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না। আসলে তুই থপথমায় রহতে গন্ধ পাত, তাই না? এখানেও আমার তো মনে হচ্ছে আওয়াজটা এই গুহার ভিতর থেকে আসছে। চল তো গিয়ে দেখি একবার। তার মানে এই গুহার ভিতরে ঢুকবি তোরা? আচ্ছা, তোর ভয় পেলে তুই বরং এখানেই থাক। কি অন্ধকার রে বাবা, সাবধানে পা ফেলিস। আরে ওই তো আলো দেখা যাচ্ছে। এ কি? এ তুমি? আর কারাই তোমাকে আটকে রেখেছে? বাঁচাও, আমাকে বাঁচাও তোমরা, নইলে যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওলে মারলে, ওলে বাবালে, ওলে মারলে। এ কি সবুজ, তুই এখানে কেন? শুনি দেখলাম কতগুলো ভয়ঙ্কর দানব এই গুহার মধ্যে এগিয়ে আসছে, তাই তোদেরকে খবর দিতে এখানে এলাম। আর দয়া করলে তল এখান থেকে, নইলে দানবেলা ক্ষতি মেলে ফেলবে আমাদেরকে। লুকাও, লুকাও তোমরা, ও ঠিক বলেছে, দানবেরা খুবই খারাপ। তালহা, সবুজ আর রোহান গুহার এক কোণে লুকিয়ে পড়লো, কিন্তু শয়তানরা গুহার ভিতরে না প্রবেশ করে অন্যদিকে চলে গেল। আর তখন তালহা ও তার বন্ধুরা বেরিয়ে আসে আড়াল থেকে। এবার বলো পরি, কে তুমি? আর কে বা তোমাকে এখানে আটকে রেখেছে? শোনো তাহলে, আমি হলাম চাঁদপরি। চাঁদের দেশেই আমি থাকি, কিন্তু ওই শয়তান দানবেরা আমাকে এখানে আটকে রেখেছে। এতে কি বা তাদের স্বার্থ? ওরা আমাকে দিয়ে চাঁদকে নিচে নামিয়ে ভক্ষণ করবে, আর একবার চাঁদ ভক্ষণ করলে পুরো পৃথিবীর লোকেরা মারা যাবে, আর আর মৃত দানবেরা জাগ্রত হবে। তাই তোমাদেরকে এক্ষুনি চাঁদের দেশ থেকে চাঁদকে লুকিয়ে আমার কাছে আনতে হবে, তাহলে আমি চাঁদ থেকে আবার পূর্ণ শক্তি নিয়ে এই দানবদের মারতে পারবো। কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া চাঁদেই বা আমরা পৌঁছবো কি করে? চুপ কর তোরা, যে করেই হোক আমাকে এটা করতেই হবে, নইলে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তুমি বলো চাঁদপরি, কি করে চাঁদকে আমি তোমার কাছে আনবো? এই যে তালহা, এই নাও আমার জাদুর কাঠি। এই জাদুর কাঠিকে তুমি শুধু বলবে ঝিলিক মিলিক ঝিলিক চা, তখনই এই জাদুর কাঠি তোমাকে চাঁদের দেশে নিয়ে যাবে। এরপর এই কাঠির সাহায্যে চাঁদকে ছোট করে লুকিয়ে আমার কাছে আনবে। তবে সাবধান, চাঁদ কিন্তু দানবদের হাতে গেলে ভয়াবহ অবস্থা হয়ে যাবে। তুমি একদম চিন্তা করবে না, আমি এক্ষুনি চাঁদকে নিয়ে আসছি তোমার কাছে। আর হ্যাঁ, ততক্ষণে তোরা চাঁদপরির লোহার খাঁচাটা নিয়ে গুহা থেকে বাইরে যেয়ে লুকিয়ে থাক। এই বলে তালহা চাঁদপুরের কাছ থেকে জাদুর কাঠিটা নিয়ে দৌড়ে গুহার বাহিরে আসে। এরপরে জাদুর কাঠি উঁচু করে ধরে বলে, ঝিলিক মিলিক ঝিলিক চা,
আমায় চাঁদের কাছে উড়ে নিয়ে যা। ঝিলিক মিলিক চিলিক চা, চাঁদ এবার ছোট হয়ে যা। ঝিলিক মিলিক চিলিক চা, চাঁদ এবার লুকিয়ে যা। এ কি ওস্তাদ, আকাশে তো চাঁদ নেই। আশ্চর্য, চাঁদটা হঠাৎ গেল কোথায়? চল তাড়াতাড়ি ওই চাঁদ পরীকে গিয়ে ধরতে হবে। ওকে ধরলেই সব বেরিয়ে আসবে। ঝিলিক মিলিক চিলিক চা, আমাকে এবার চাঁদ পরীর কাছে নিয়ে যা। ওস্তাদ, পরীটাকে তো দেখছি না। কার এত বড় সাহস আমার গুহায় এসে চাঁদ পরীকে চুরি করে নিয়ে গেছে? তালহা, এবার দেরি না করে চাঁদটাকে তাড়াতাড়ি আমার হাতে দিয়ে দাও। শয়তানেরা গুহার ভেতরে গিয়েছে, তাই যা করার ওরা আমাকে ধরে ফেলবার আগেই করতে হবে। এই কথা বলতেই তালহা চাঁদটা তুলে দিল চাঁদপরীর কাছে। আর এদিকে চাঁদ হাতে পেয়ে চাঁদপরী আবারও পূর্ণ শক্তি ফিরে পেল। আর সাথে সাথে খাঁচা ভেঙে বেরিয়ে এসে জাদুর কাঠি হাতে নিয়ে বলে উঠল, ঝিলিক মিলিক চিলিক চা, গুহার পথ বন্ধ হয়ে যা। এ কি, গুহার দরজাটা ওভাবে বন্ধ হয়ে গেল কেন রে? না না না, এ হতে পারে না। তোরা ওদিকে গিয়ে দরজাটা খোলার চেষ্টা কর। সে কি ওস্তাদ, আপনি এত শক্তিশালী হয়ে আমাকে গুহার দরজা খুলতে বলছেন? হায় হায় হায়, এ আমাদের কি সর্বনাশ হলো! তবেই ভণ্ডের দোষ। দুদিন ওর গোলামি করেছি, তার বিনিময়ে এভাবে বন্দী হতে হলো। মার, মার ওটাকে। আরে আরে, ছেড়ে দে আমায়, আমি তোদের বস। ওদিকে দুই ছোট শয়তান মিলে যখন বড় শয়তানকে মারছিল, তখন সে শুধু আহ উহ করছিল। আর তারা সে ভারী পাথর সরিয়ে বের হয়ে আসতে পারলো না। ছোট শয়তান, বড় দানব সবাই গুহার ভিতরে আটকে পড়ে গেল। বেত হয়েতে ওদের বন্দি করার খুব তাক ছিল, তাই না? থালা দিবন ওলা নিদেলাই এই গুহার মধ্যে বন্দি হয়ে থাকুক। হা 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 হা। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজ তোমাদের কারণে পুরো পৃথিবী ধ্বংসের হাত থেকে বেঁচে গেল। তোমাদের কারণে আজ আমি শয়তানদের হাত থেকে মুক্তি পেলাম। ভুল বলেছ চাঁদপড়ি, আমরা না, এসব তালহার ক্রামতি। আমার বন্ধু আসলেই গ্রেট। আমিও শুনেছিলাম তুমি মানুষের উপকার করো, কিন্তু আজ তুমি পরিজাতির উপকার করলে। আসলে তালহা, ইউ আর দ্য গ্রেট। হয়েছে, শুধু আমি না, আপনি এই দানবদের মেরে শুধু মানব জাতি না, পুরো পৃথিবীর উপকার করেছেন। তবে এবার আপনার চাঁদের দেশে ফিরে যাওয়া উচিত। এই শুনে চাঁদপরি তার জাদুর কাঠি দিয়ে চাঁদের দেশে ফিরে গেল। আর এভাবেই তালহার সাহায্যে চাঁদপরি ও চাঁদ মুক্তি পেল শয়তানদের হাত থেকে। তো বন্ধুরা, আমাদের চাঁদপরির গল্পটি এখানেই শেষ। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। পরিয়ে যা টাকা উপার্জন করে তাই দিয়ে আমাদের সংসারটা চলে, তার মধ্যে এমন জামা পরার স্বপ্ন আমাদের জন্য যে বিলাসিতা। আমার ভুল হয়ে গেছে রে আপু, আমি আর দামি জামার কথা বলবো না। ছোট তো সে কবেকার পুরনো জামা পরে সব সময় বাইরে যায়, ওর জামাগুলোতে কতবার যে তালি লাগানো হয়েছে তার তো কোনো হিসেব নেই। যেভাবেই হোক, ছোটর জন্মদিনে এবার আমি ওকে নতুন জামা দেব। কাপড়গুলো কাটা শেষ হলে দোকানে গিয়ে একবার দেখি ওই জামাগুলোর দাম কেমন। আসুন আসুন আপামনি, আসুন, বলুন কি লাগবে আপনার। আচ্ছা, ও সুন্দর জামাগুলোর দাম কত? আসলে অত দামি জামা কাপড় আপনার নেওয়ার সামর্থ্য আছে বলে মনে হচ্ছে না। আমি বরং আপনাকে কম দামে সুন্দর জামা দেখাচ্ছি। না না, আমি ওটাই দেখবো। দেখালে দেখান, নয়তো আমি অন্য দোকানে চলে যাচ্ছি। এই গ্রামে আপনি আমার দোকান ছাড়া অন্য কোথাও সুন্দর জামা কাপড় পাবেনই না। ঠিক আছে, আপনি যখন দেখতে চাইছেন তবে আমি আপনাকে দেখাচ্ছি। আসলেই জামাটা দেখতে অনেক সুন্দর, সেলাই আর কাপড় দুটোই অনেক ভালো। এই জামাটার দাম কত ভাই? 3,500 টাকা। আপনার জন্য আমি 200 টাকা কম রাখতে পারবো। এ কি, এত দাম? আপনি এই জামাটা রেখে দিন ঠিক আগের জায়গায়। আমি আপনাকে আগেই বলেছিলাম এই জামা আপনি কিনতে পারবেন না, শুধু শুধু আমার সময়টা নষ্ট করালেন। দুঃখিত ভাই, আপনার কাছে কি ভালো গজ কাপড় আছে যা দিয়ে এরকম জামা বানানো যাবে? হ্যাঁ হ্যাঁ, তা তো আছে। এই তাকের সবগুলো কাপড় দিয়েই এমন জামাগুলো বানানো যাবে। বলছি, এই কাপড়টা কত করে গজ? 500 টাকা, আর বাকিগুলোরও ঠিক একই দাম। সে কি, এত? অমন জামা বানাতে গেলে তো কমপক্ষে 4 গজ কাপড় লাগবেই লাগবে। থাক ভাই, আমি বরং অন্য আরেকদিন আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি বোধহয় ছোটর ইচ্ছাটা কোনোভাবেই পূরণ করতে পারবো না। আজ বাবা মা বেঁচে থাকলে ওর ইচ্ছেগুলো ঠিক পূরণ করতো। ছোট, এই ছোট, কোথায় কোথায় রে তুই? এই তো আপু, এই তো আমি
আমি এখানে। কি হয়েছে, আমাকে ডাকছো কেন? তুই না সেদিন চুলের ফিতা কিনতে চেয়েছিলি? এই দেখ, আজকে আমি তোর জন্য চুলের ফিতা নিয়ে এসেছি। দেখ তো তোর পছন্দ হয়েছে কিনা। এগুলো তো অনেক সুন্দর আপু। আমার জন্মদিনে আমরা সবাই এগুলো পরবো। হ্যাঁ, একে একে বড় আপু, তুমি আবার কোথায় চলে গিয়েছিলে? আজ না তোমার অনেক কাজ আছে? হ্যাঁ, বেজুদের বাড়িতে গিয়েছিলাম কাপড় আনতে। এমনিতেই তো তোমার কাছে অনেকগুলো কাজ জমা আছে, তার মধ্যে তুমি এতগুলো কাপড় নিয়ে এলে। এতগুলো কাজ তুমি কিভাবে করবে? পারবো পারবো আমি। আমার হাতে যে সময় কম, তাই যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে। আপু, এই আপু, তুই আমাদের জন্য এত চাপ নিস না তো। বাবা মার মতো যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে বল তো তুই? কিছুই হবে না রে আমার, আমি ঠিক আছি। তোরা ওদিকটা সামলে নিস, কেমন? আচ্ছা আচ্ছা আপু, ঠিক আছে ঠিক আছে। আর শোন, কোনো সাহায্য লাগলে আমাদের বলিস। এই জামাগুলো বানানো শেষ করে আবার নতুন কাপড় ধরতে হবে। আমার হাতে যে অনেক কাজ আছে। সকাল হলে যার যার বাড়িতে সে সব কাপড়গুলো দিয়ে এলো। আজকে আমি ভালোই টাকা পেয়েছি। এভাবে যদি রোজ রোজ আরো কিছু কাপড় বানাতে পারি, তাহলে হয়তো আমি ছোটকেও অমন একটা জামা বানিয়ে দিতে পারবো। আপু, ও আপু, এটা তো খুব সুন্দর একটা কাপড়। যেমন সুন্দর রং, তেমন কাপড়টাও নরম আর তুলতুলে। আসলে কাপড়টা অনেক দামি। জামাটা ঠিকঠাক মতো বানাতে পারলে ভালো মজুরি দেবে বলেছে। সত্যি বলছিস তুই আপু? তবে তুই এই জামাটা খুব সুন্দর করে বানা। আর জামাটা বানানো শেষ হলে আমাকে কিন্তু তুই দেখাস, কেমন? আচ্ছা। এই ছোট, আপু কোথায় রে? আপু তোর ঘরে জামা সেলাই করছে। বুঝতে পারছি না আপু হঠাৎ এত ব্যস্ত হয়ে পড়লো কেন। একই বাড়িতে থেকেও আপুর চেহারাটা আমি ঠিক মতো দেখতেই পারছি না। ছোট দেখ, আমার যে জামা বানানো শেষ। আরে আরে বাহ, জামাটা তো দেখতে বেশ সুন্দর হয়েছে। দেখে তো মনে হচ্ছে আমার গায়েও কাটবে। আমার তো একবার পরে দেখতে মন চাইছে। কিন্তু অন্যের জামা তো এভাবে পরে দেখা ঠিক নয়। ও, তাহলে আমি পরবো না। দাঁড়া, মন খারাপ করিস না। জামাটার সাথে যদি তোর মাপ আসলে মেলে, তাহলে তুই জামাটা একবার পরে দেখ। একবার না হয় দেখ জামাটা তোর গায়ে ঠিকঠাক মতো খাটবে কিনা। তুই সত্যি বলছিস? আমি তবে এক্ষুনি এই জামাটা গায়ে দিয়ে আসছি রে। দেখেছো তো আপু, দেখেছো জামাটা পেয়ে ছোট কত খুশি হয়েছে। আমি তো ভেবেছি এবার ছোটকে এরকম একটা জামা বানিয়ে দেব। কিছু টাকা আমার কাছে জমানো আছে, আর এই কয়দিনে কিছু টাকা জোগাড় করে ওকে আমি ওর জন্মদিনে এরকম একটা জামাই উপহার দেব। কিন্তু আপু, এখন তো আমাদের টাকার অনেক দরকার। আর তুই কিনা এতগুলো টাকা একটা জামার পিছনে খরচ করবি? আসলে আমি আর তুই তো ওর বয়সে এর থেকেও সুন্দর জামা কাপড় পরেছিলাম। বাবা মা যদি আজকে বেঁচে থাকতো, তাহলে হয়তো ওকেও এরকম সুন্দর সুন্দর জামা কাপড় পরাতো। মা বাবার অভাব তো আর আমি পূরণ করতে পারবো না, কিন্তু আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ঠিক ততটুকু করতে পারবো। আপু, এই তো আপু, জামাটা আমি পরে এসেছি। দেখ তো আমার কেমন লাগছে। ঠিকই রে, তোকে তো দেখতে একদম রাজকন্যাদের মতো লাগছে। তুমি সত্যি বলছো? আমার তো খুব আনন্দ লাগছে। দাঁড়াও দাঁড়াও, আমি একটু আয়নার সামনে গিয়ে দেখে আসি আমাকে কেমন লাগছে। ছোট দ্রুত আয়নার সামনে গেল, আর আয়নার সামনে যেতেই হঠাৎ করে জামার একটি অংশ কালির দোয়াতে লাগলো। ছোট দাঁড়া। এই কি সর্বনাশ হলো! দোয়াতের কালিটা তো পুরো জামায় ছড়িয়ে পড়েছে। এখন কি হবে কি আপু? এত দামি জামা থেকে আমি নষ্ট করে ফেললাম। কোনো ব্যাপার না, তুই জামাটা খোল, খোল তাড়াতাড়ি। আমি দেখছি কোনোভাবে এই দাগগুলো ওঠানো যায় কিনা। আপু, এটা দিয়ে ঘষে দেখ, কোনোভাবে দাগটা ওঠাতে পারিস কিনা। কিছুই তো বুঝতে পারছি না, কোনোভাবে যে জামার দাগটা উঠছে না। এবার আমি কি করব? দেখেছিস আপু, তুই এত পরিমাণে ঘষেছিস যে জামাটার রং পর্যন্ত উঠে গেছে, অথচ কালি উঠছে না। আপু, তুই বাদ দে রে, অযথা এত আর কষ্ট করিস না। দাগটা হয়তো আর উঠবে না। তাহলে এখন কি হবে রে? এই জামাটা নিয়ে আমরা জামার মালিকের কাছে গিয়ে ক্ষমা চাই, যদি আমাদের জন্য তার একটু দয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল তবে। হাই হাই, এটা আবার তোমরা আমার জামার সাথে কি করেছোটা কি? হ্যাঁ, তোমরা যদি এতই কাণ্ডজ্ঞানহীন, তবে তোমরা আমার জামাটা কেন নিয়েছো? আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আপনার ক্ষতিপূরণ দিতেও রাজি আছি। তোমার কি সাধ্য আছে নাকি আমার এত টাকা ক্ষতিপূরণ দেওয়ার? আপনি একটু বলেই দেখুন না কত, আমরা যথাসাধ্য চেষ্টা করব। আমার এই জামার দাম পুরো 5,000 টাকা। দোকানেও তো এই জামার দাম এর থেকে অনেক কম। আমার এই জামার কাপড়টা আমি অন্য দেশ থেকে কিনে এনেছি, দোকানের কাপড়ের সঙ্গে তুলনা করে কোনো লাভ নেই।
আমাদের উপর আপনি একটু দয়া করুন। আপনি তো জানেন আমাদের পরিবারের অবস্থা কেমন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 500 টাকা না হয় কম দিও, কিন্তু তার নিচে আর 1 টাকাও না। ধন্যবাদ আপনাকে। আর হ্যাঁ, টাকাটা তোমরা কবে দিতে পারবে বলো এখনই, টাকাগুলোর আমার খুব দরকার। এতদিন তো আপনার টাকার কোনো দরকার ছিল না, অথচ জামাটা নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিনা টাকার খুব দরকার হয়ে গেল। চুপ কর তো মেজো, আমি 2 দিনের ভেতরে আপনার টাকাটা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ, 2 দিনের ভেতরে যদি আমি আমার টাকা না পাই, তবে আমি গ্রামের সবাইকে বলে দেব তোমরা আমার জামা নষ্ট করেছো। তখন আর কেউই তোমাদের কাছে জামা বানাতে আসবে না। দয়া করে আপনি এমনটা করবেন না, আমি দিয়ে দেব আপনার টাকা। এই মেজো, চল চল বাড়িতে চল। ওই নষ্ট হওয়া জামাটা আমাকে দিয়ে যাও, ঘর মুছবো ওটা দিয়ে। কি হলো কি আপু, ওরা কি কিছু বললো নষ্ট জামা দেখে? আর বলিস না রে, ওই মহিলা বললো। আহা মেজো, তুই চুপ কর না, ভুল তো মানুষেরই হয়, তাই ওরা রাগ করেনি, শুধু বলেছে ওদেরকে আমি যেন আরো সুন্দর সুন্দর জামা কাপড় বানিয়ে দেই। তুই সত্যি বলেছিস তো আপু, ওরা কোনো ক্ষতিপূরণ চাইলো না? না রে বোন, চাইনি। যাক বাবা, খুব ভালো হয়েছে। আমি তো ভয়েই ছিলাম যে জামাটা নষ্ট করার জন্য ওরা না জানি আবার তোর কাছে কত টাকা চেয়েছে। যাক বাবা, এবার একটু শান্তি লাগছে, ওরা টাকা চায়নি। তুই একদম চিন্তা করিস না বোন, যা মন দিয়ে এখন পড়তে বস। এ কি আপু, তুই ওকে মিথ্যে কথা কেন বললি? এসব কথা ওকে বললে, ও তো ছোট্ট একটা মানুষ, সারাটা দিন মন খারাপ করে বসে থাকতো। এখন যেভাবেই হোক 2 দিনের মধ্যে পুরো টাকাটা আমাকে জোগাড় করতে হবে। 2 দিন পরেই তো ছোটর জন্মদিন, এখন তুই এতগুলো টাকা কিভাবে জোগাড় করবি? দেখি আল্লাহ আমাদের কপালে যা রেখেছেন। 2 বোন মিলে অনেক কষ্টে পুরো টাকাটা জমিয়ে সে মহিলাকে দিয়ে এলো। একে কি আপু, এত সুন্দর জামাটা তুমি মেঝেতে কেন রেখেছো? সুন্দর নাকি ছাই? এই দেখ জামাটাতে কেমন কালি লেগে আছে। তাই তো, কিন্তু জামার সেলাই আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। কোথা থেকে নিয়েছো গো? কোথাও থেকে কিনিনি, একটু আগে যে 2টো মেয়েকে দেখলি না, ওর বড় বোনটাই এই জামাটা বানিয়ে দিয়েছিল। একে, আমি তো এমন একজনকে খুঁজছিলাম, আমাকে তুমি দ্রুত ওদের বাড়িতে নিয়ে চলো। তোর জন্মদিন উপলক্ষে তুই চেয়েছিলি আমরা 3জন একই রকম জামা পরি, এই দেখ। একে একে আপু, কলা পাতার জামা। হ্যাঁ রে, খুব ইচ্ছে ছিল আমার তোকে খুব সুন্দর একটা জামা বানিয়ে দেব, কিন্তু আমার আর সাধ্য হলো না, তাই আমি বাধ্য হয়ে। এখন আর তোমাদের কোনো চিন্তা নেই, আমি যে চলে এসেছি, এখন যে তোমরাও সবার মতো সুন্দর জামা পরতে পারবে। একে একে আপনাকে তো আমি একটু আগে চাচিদের বাড়িতে দেখে আসলাম। আসলে শহরে আমার একটা বড় জামা কাপড়ের দোকান আছে, আর সেখানে জামা বানানোর জন্য আমি তোমার বড় বোনের মতোই একজন মানুষকে খুঁজছিলাম। আজ থেকে ও আমার সহকর্মী, মাইনে সহ আমি ওকে সকল ধরনের সুযোগ সুবিধা দেব। আপনি সত্যি বলছেন তো? আপনাকে অনেক ধন্যবাদ। আমার যে তবে আর কোনো চিন্তা রইল না। প্রথম মাইনে পাওয়ার পর 3 বোন একই রকমের জামা বানালো, আর ছোট বোনের স্বপ্ন এভাবেই পূর্ণ হলো।